গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প জননায়ক। প্রায় 40 বছর আগে বিহারের এই ছোট্ট শহরটিতে এসে হনুমান দাস কেদারনাথ ফার্মের মালিক কেদারনাথ যখন তার মুদিখানার দোকান খোলেন তখন তার কল্পনা ছিল তিনি লক্ষপতি হবেন। মাত্র 30 বৎসর ব্যবসা করে তিনি যখন মারা গেলেন তখন তার শ্রাদ্ধ উপলক্ষে তার ছেলে রঘুবীর প্রসাদ 1,00,000 টাকা শুধু দরিদ্রদের দান করে প্রমাণ করে দিলেন যে কারো কারো অদৃষ্টে সিদ্ধি আসেন ভাবনার কুল ছাপিয়ে, কল্পনার বহু গুণ বেশি হয়ে। রঘুবীর প্রসাদও বাপের উপযুক্ত পুত্র। তিনি আরও 10 বৎসরের মধ্যে ব্যবসাকে ফুলিয়ে ফাঁপিয়ে এমন অবস্থায় এনে দাঁড় করালেন যে তাকে সেই শহরের মালিক বললেও অত্যুক্তি হতো না। একটা চিনির কল, একটা তেলের কল, 3টে পেট্রোল পাম্প, কেরোসিনের গুদাম, গোটা চারেক বাস লাইন, একটা বিরাট কাপড়ের দোকান এবং প্রায় 1 বর্গমাইল জায়গা জোড়া এক গোলদারি দোকানের মালিক হয়ে বসলেন তিনি। এছাড়া শহরে বাড়ি এবং দেহাতে জমিদারি কত যে তিনি করেছিলেন তা বোধহয় তার খুব অন্তরঙ্গ বন্ধুরও ভালো করে জানা ছিল না। অবশ্য কমলার এই অযাচিত প্রসাদের তিনি অপব্যবহার করেননি। একটি ধর্মশালা, একটি হাসপাতাল এবং একটা অতিথিশালা সম্পূর্ণ তার পয়সাতেই চলত। এছাড়া সমস্ত রকম স্বদেশী উৎসাহেই তার দান থাকত মোটা অঙ্কের রূপ ধরে। এহেন রঘুবীর প্রসাদ একদিন তার বাস স্টেশনের অফিসে বসে কি একটা হিসেব মনোযোগ দিয়ে দেখছেন। এমন সময়ে একটি 20-21 বছরের তরুণী মেয়ে ঈষৎ ত্রস্তপদেই সিঁড়ি কটা পেরিয়ে ঘরে ঢুকে পড়ে প্রশ্ন করল, রঘুবীর বাবু কোথায় বসেন? কণ্ঠস্বর খুবই মিষ্ট আর তা শান্ত করবার একটা চেষ্টাও ছিল। তবু ব্যাকুলতাটুকু ধরা পড়ল। রঘুবীর প্রসাদ বিস্মিত হয়ে তাকালেন এবং তাকিয়েই রইলেন। বাঙালির মেয়ে, খুব যে সুন্দরী তা নয়, বর্ণ উজ্জ্বল শ্যাম, চোখ দুটিও খুব আয়ত নয়, অসাধারণত্ব দেহের কোথাও নেই। তবু তার দীর্ঘ ঋজু দেহে এমন একটি মিষ্ট ছন্দ ছিল যে সেদিক থেকে চোখ ফেরানো সত্যিই শক্ত। বিশেষ করে তার দৃষ্টি এমন আশ্চর্য প্রাণপূর্ণ যে সে চাহনি অপর দৃষ্টিকে প্রায় চুম্বকের মতোই আকর্ষণ করে। রঘুবীর প্রসাদ যুবক নন, বয়স তার 40-এর কোঠায় পৌঁছেছে। বিভিন্ন ব্যবসায়ের হিসেব এবং স্বদেশী আন্দোলনের কর্মব্যস্ততার মধ্যে তার চোখ থেকে রং বিদায় নিয়েছে বহুদিন। তবু চোখ নামাতে তার একটু দেরিই হলো। চোখ নামিয়ে রঘুবীর প্রসাদ বললেন, বলুন। ও আপনি? মেয়েটি যেন একটু অপ্রতিভ হলো। এত বড় ধনী ব্যবসায়ী ও জমিদারকে সেমন সাধারণ খদ্দরের পোশাকে খোলা অফিসে বসে থাকতে দেখবে আশা করেনি বোধ হয়। সে একটু থতিয়ে দিয়ে বলল, দেখুন, আমি একটু বিপদে পড়েছি। আমি আপনাদের ওই থানার পাশের বাংলোটায় থাকি। রঘুবীর প্রসাদ শান্ত কণ্ঠে বললেন, বাড়ি সম্বন্ধে কিছু যদি বলবার দরকার থাকে তো কষ্ট করে আমাদের ম্যানেজার কুঞ্জবাবুর কাছে যেতে হবে। তিনি ওসব দেখেন শোনেন। আমি বলতে গেলে কোনো খবরই রাখি না। আপনার কথা ঠিকমতো জবাব আমি হয়তো দিতে পারবো না। মেয়েটির কণ্ঠস্বর আবারও যেন কেঁপে উঠল। সে বলল, না দেখুন, দরকারটা আপনার কাছেই। কুঞ্জবাবুর কাছে আমি গিয়েছিলাম। তিনি বললেন আপনার হুকুম না পেলে তার কিছু করবার নেই। তারপর একটুখানি, বোধহয় 1 মুহূর্ত থেমে মেয়েটি বলল, আমার দাদা অসুস্থ, তাকে সারাতেই আমার এখানে আসা। এখন যদি আবার ফিরে যেতে হয় তাহলে আর তাকে বাঁচানো যাবে না। রঘুবীর প্রসাদ যেন কোথায় একটু আলো দেখতে পেলেন। বললেন, কি অসুখ তার? অনেক দিন পরে কালা জ্বরে ভুগবার পর শেষের দিকে একটু প্লুরিসির মতো হয়েছিল। তিনি সেসব থেকে সেরে উঠেছেন, সেজন্য তাকে নিয়ে চেঞ্জে এসেছি। এখানে এসে পথের কষ্টে একটুখানি শ্রম জ্বরের মতো হয়েছে। কুঞ্জবাবু সন্দেহ করছেন টিবি, কিন্তু টিবি কিছুতেই নয়। আপনি বিশ্বাস করুন,
রঘুবীর প্রসাদ বললেন, দেখুন, আমি এসব কিছুই দেখিনি। কুঞ্জবাবুর ওপরেই সব ভার আছে। তিনি ভালো বুঝে যা ব্যবস্থা করতে চান তার উপর কথা বলা কি আমার উচিত? তাহলে কাজের গন্ডগোল হয় না কি? কিন্তু মেয়েটির চোখে জল ছলছলিয়ে এলো। তাহলে কোথায় যাই বলুন? এখানে সব বাড়ি তো আপনাদের। এখনই ফিরতে গেলে দাদা পথেই মারা যাবেন। রঘুবীর প্রসাদ জবাব দিলেন, বেশ, আপনার দাদা যতদিন না সুস্থ হন তাকে এখানকার হাসপাতালে রাখবার ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু নিয়ম যেটা আছে সেটা ভাঙতে আমি পারবো না। তাছাড়া একবার জানাজানি হয়ে গেলে ও বাড়ি কেন, আমার কোনো বাড়ি সহজে ভাড়া হবে না। কিন্তু আপনারা কেন ধরে নিচ্ছেন যে তার টিবি হয়েছে? আমি বলছি যে তার টিবি নয়। বেশ তো, কয়েকটা দিন তিনি হাসপাতালেই থাকুন না, সুস্থ হলে না হয়। সে হয় না, মেয়েটি বাধা দিয়ে দৃঢ় কণ্ঠে বলল। তার যে সেন্সিটিভ নার্ভস, হাসপাতালে গেলে একদিনও বাঁচবেন না। রঘুবীর প্রসাদও দৃঢ় কণ্ঠে জবাব দিলেন, তাহলে আমি আর কি করব বলুন? কুঞ্জবাবুর ব্যবস্থা বদল করা আমি সঙ্গত মনে করি না। মেয়েটির চোখে যেন এক মুহূর্তের জন্য আগুন জ্বলে উঠল। সে অকস্মাৎ তার হাতের দুগাছি চুড়ি খুলে রঘুবীরের সামনের টেবিলে ফেলে দিয়ে বলল, টাকা আমার হাতে যথেষ্ট নেই এখন। আপনি এই দুটো চুড়ি রেখে দিন। এর যে দাম এখন, এখন তাতে আপনার ওই দুটো ঘরের প্লাস্টারিং খসিয়ে নতুন করে প্লাস্টারিং আর চুনকাম নিশ্চয় করাতে পারবেন। যদি দাদার অসুখটা টিবি প্রমাণ হয় তাহলে এইতেই তো আপনার যথেষ্ট ক্ষতিপূরণ হবে। রঘুবীর যেন একটু বিরক্ত হয়ে এবার বললেন, দেখুন, এসব ঝঞ্ঝাট আমরা করতে পারবো না, আমাকে মাফ করবেন। মেয়েটা এবার সোজাসুজি জ্বলে উঠল, বলল, কিছুই পারবেন না আপনারা? শুধু একটা অসুস্থ লোক আর একটা মেয়ে ছেলেকে পথে বার করে দিতে পারেন না? সে কাজটা অত সহজ ভাববেন না। আমি ও বাড়ি ছাড়ব না। দেখি কি করে আপনারা আমাদের ওখান থেকে উঠিয়ে দেন। যা পারেন করবেন। সে তরতর করে সিঁড়ি বেয়ে নেমে নিমেষের মধ্যে তার বাড়ির পথে অদৃশ্য হল। রঘুবীর প্রসাদ অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর একটা বেয়ারাকে দিয়ে কুঞ্জবাবুকে ডাকিয়ে পাঠালেন। কুঞ্জবাবু বসেন গোলদারি গদিতে। তিনি শশব্যস্তে চলে এলেন, কারণ রঘুবীরবাবু তাকে ডেকে পাঠান কদাচিৎ, প্রয়োজন হলে প্রায় নিজেই যান। কুঞ্জবাবুকে প্রশ্ন করলেন, থানার পাশের ওই নতুন বাংলোটা কে ভাড়া নিয়েছে? কার মারফত এসেছে ওরা? কুঞ্জবাবু জবাব দিলেন, ওটা কলকাতা থেকে চিঠি লিখে ওরা ঠিক করেন। ইন্দ্রাণী বোস এই নামেই মানি অর্ডারে টাকা আসে। তখন তো জানি না যে ওরা ওরকম রুগী আনবেন। চেহারা দেখে মনে হলো টিবির লাস্ট স্টেজ। রঘুবীর বললেন, যদি তাই হয়, ক্ষতি যা হবার তা তো হয়ে গেছে এই কদিনে। ওঠাতে গেলেও দু একদিন আরও লাগবে, তাতে আর দরকার নেই। কুঞ্জবাবু খুবই বিস্মিত হলেন। এসব ব্যাপারে রঘুবীর কোনো দিন তার ব্যবস্থার প্রতিবাদ করেননি। তিনি মাথা চুলকে প্রশ্ন করলেন, কিন্তু সেরকম হলে এরপর বাড়িটা ভেঙে দিলেই চলবে। রঘুবীর আবার তার কাগজে মন দিলেন। দিন দুই পরে একদিন রঘুবীর প্রসাদকে একটু কাজে থানায় আসতে হয়েছিল। ফেরবার পথে কি খেয়াল হলো, তিনি সোজা রাস্তাটা ছেড়ে তার বাংলোর পাশের গলিটায় ধরলেন। বাংলোর সামনে অনেকটা জমি খালি পড়ে আছে। দু একটা শাল গাছ আর আতা গাছ আপনিই জন্মেছে। এখানে বাগান করার কল্পনাও করেনি কেউ। তারই মধ্যে একটা পাথর পড়েছিল বহুকাল ধরে। সেই পাথরটার উপর নিস্তব্ধ হয়ে বসেছিল ইন্দ্রাণী। শালবনের ফাঁকে সূর্যদেব যেখানে অন্ত যাচ্ছিলেন, সেই দূর আকাশের বিশেষ প্রান্তটির দিকে চেয়ে। সহসা পায়ের আওয়াজ শুনে মুখ তুলে রঘুবীর বাবুকে দেখে সে অবাক হয়ে গেল। কিন্তু সে মুহূর্ত মাত্র। চোখাচোখি হবার পর একটি মুহূর্ত মাত্র তার সময় লাগলো নিজেকে সামলে নিতে। তারপরেই উঠে দাঁড়িয়ে দুহাত তুলে নমস্কার করে বললে, কি সৌভাগ্য আমাদের! আসুন আসুন, নেমে আসুন পথ থেকে। রঘুবীর সামান্য একটুখানি ইতস্তত করে নেমে এলেন। প্রতি নমস্কার করে বললেন,
আপনার দাদা কেমন আছেন? ইন্দ্রাণী জবাব দিল, ভালোই আছেন কাল থেকে, কিন্তু সে তো আপনারই দয়া। শুনলুম আপনি হাসপাতালে ডাক্তারবাবুকে পাঠিয়ে দিয়েছেন। তিনি তো ফি পর্যন্ত নিলেন না আমাদের কাছ থেকে। কুঞ্জবাবু আজ সকালে এসে খবর নিয়ে গেছেন। তারপর সহসা থেমে বললেন, এখানেই বসবেন না ভেতরে যাবেন? রঘুবীর একেবারে পাথরখানার উপর বসে পড়ে বললেন, এখানেই বসছি। বসবেন না, বসবেন না, আমি আসন আনছি। সে ছুটে ভেতরে গিয়ে দুখানা আসন নিয়ে এলো। রঘুবীর বাবুকে জোর করে তুলে পাথরের উপর একখানা আসন পেতে দিল, আর একখানা মাটির উপরই বিছিয়ে নিজে বসে পড়ল। তারপর একটু দম নিয়ে বলল, আচ্ছা, আপনি যদি এত অনুগ্রহই করবেন তো সেদিন মিছিমিছি অত রাগিয়ে দিলেন কেন? ছি ছি, দেখুন দেখি, আমিও কতগুলো কড়া কথা বলে এলুম। রঘুবীর এতক্ষণ যেন একটু অন্যমনস্ক হয়েই ওর পরিশ্রমের ফলে আরক্ত ও ঈষৎ শ্বেত সিক্ত সুডোল ললাটের দিকে চেয়েছিলেন। ওর কথাটা থামতে যেন চমক ভেঙে উঠে উত্তর দিলেন, মিছিমিছি তো রাগাইনি। আপনাকে যা বলেছিলাম সবই সত্য। শেষকালে আপনারা উঠে গেলে বাড়ি ভেঙে দেব, এই প্রতিশ্রুতি দিয়ে তবে কুঞ্জবাবুকে রাজি করিয়েছি। কথাটা বলে ফেলেই রঘুবীর বুঝতে পারলেন তার ভুল। ইন্দ্রাণীর মুখ অপমানে রাঙা হয়ে উঠেই বিবর্ণ হয়ে গেল। তিনি সামলে নিয়ে বললেন, অবশ্য যদি আপনার দাদার রোগটা খারাপ বলে শেষ পর্যন্ত জানা যায়। ইন্দ্রাণী কণ্ঠে অস্বাভাবিক জোর দিয়ে অথচ চাপা গলায় বলল, কিছুতে তা জানা যাবে না। আমি বলছি আপনাকে, তা নয়। দাদার কথা যদি সব শোনেন তাহলে বুঝতে পারবেন কেন ওর চেহারা অত রোগা। রঘুবীর জিজ্ঞাসু নেত্রে শুধু চাইলেন। এরপর কিন্তু আলাপ দ্রুত জমে উঠল। ইন্দ্রাণীর দাদা সুব্রত এক স্কুলের মাস্টার। ওদের বাবা মা ছেলেবেলাতেই মারা যান। মানুষ করেন ওদের ছোট মাসি। বাড়ি শ্রীরামপুর। দাদা মাস্টারি নেবার পর নিজে দুবার এমএ পাশ করেন। ইচ্ছে ছিল বোনকেও এমএ পাশ করাবেন, কিন্তু এই যুদ্ধের দাঙ্গামায় দাদার খরচপত্র কিছুতেই কুলোচ্ছে না। অতিরিক্ত পরিশ্রম করে দুটো টিউশনি করেও কুলোচ্ছে না দেখে ইন্দ্রাণী বিএ পাশ করার পর লেখাপড়া ছেড়ে দিয়ে নিজেও জোর করে একটা স্কুলে মাস্টারি নিয়েছিল। মাস ছয়েক মাস্টারি করেওছে। এমন সময় এই বিপত্তি। আগে কালাজ্বর, তারপর প্লুরিসি। জমানো কিছুই ছিল না। ইন্দ্রাণীর সামান্য দু একটা গহনা ও সুব্রতর প্রভিডেন্ট ফান্ডের টাকা সবই গেছে। ইন্দ্রাণী চাকরিও বাধ্য হয়েই ছাড়তে হয়েছে। চিকিৎসা ও পথ্যের জোগাড় করায় দায়, দাম দেওয়া তো আরও দুঃসাধ্য। ডাক্তাররা অনেক কষ্টে বাঁচিয়ে তুলেছেন বটে, কিন্তু চেঞ্জে না গেলে সেরে উঠতে পারবেন না কিছুতেই, এও জানিয়ে দিয়েছেন। স্কুলে ছেলেরা ও অন্য মাস্টারমশাইরা চাঁদা করে 100 টাকা তুলে দিয়েছেন। তাই নিয়েই ও এখানে এসে পড়েছে। ভরসার মধ্যে দেশে এখন একটা পুরনো বাড়ি আছে, সেইটাই বিক্রি করতে বলে এসেছে। মাসির হাতেও হয়তো কিছু আছে, কিন্তু যিনি চিরকাল ওদের জন্য সব কিছু বিসর্জন দিলেন, তার এই অতি বৃদ্ধ বয়সের শেষ সম্বল শেষ করতে ও রাজি নয়। তিনিও ওদের সঙ্গে এসেছেন, ইত্যাদি। রঘুবীর এতক্ষণ প্রায় নিঃশব্দে ওর সুদীর্ঘ কাহিনী শুনে যাচ্ছিলেন। অবাক লেগেছিল ওর মনে। তিনি বিশেষ লেখাপড়া করবার সুযোগ পাননি, তবে এই বিপুল ব্যবসায়ের সম্পর্কে এসে চলনসই রকমের একটু ইংরেজি তাকে আয়ত্ত করতে হয়েছিল। লেখাপড়া জানা মেয়ে সামনাসামনি দেখবার সুযোগ কিন্তু তার কখনই হয়নি। ও সম্বন্ধে বরং একটা ভয়ই ছিল তার মনে। তিনি তাই বিস্মিত হয়ে লক্ষ্য করছিলেন যে বিএ পাশ মেয়েও কেমন অবলীলাক্রমে কত সহজে তার সঙ্গে বসে গল্প করে যাচ্ছে। তার ঘরের মেয়েদের সঙ্গে বিশেষ তফাৎ নেই এর কোথাও। হঠাৎ যেন ইন্দ্রাণী সচকিত হয়ে উঠল। আমি খালি ছাইভস্য বকে যাচ্ছি, আপনি তো একটা কথাও কইছেন না। নিশ্চয় আমাকে খুব অসভ্য ভাবছেন। অপ্রস্তুত হয়ে রঘুবীর বললেন, না না, তা নয়, তবে আপনার কাহিনী আপনারই তো বলবার কথা। আপনি বকে না গেলে কে বলবে বলুন?
কথাটা ঘুরিয়ে নেবার জন্য ইন্দ্রাণী বলল, দাদা একটু সামলে উঠলেই আমি কিন্তু একদিন আপনার বাড়ি যাব, আপনার স্ত্রীর সঙ্গে আলাপ করে আসব। আপনারা শুনেছি ভয়ঙ্কর বড়লোক, কিন্তু তাই বলি কি আর তিনি কথা কইবেন না আমার সঙ্গে? হেসে রঘুবীর বললেন, নিশ্চয় কইবেন, তবে আমার মতো বাংলা তিনি বলতে পারেন না, তা কিন্তু আমি আগেই বলে রাখছি। ইন্দ্রাণী কান পেতে কি একটা শুনে বলল, দাদা বোধহয় উঠেছেন, চলুন আলাপ করিয়ে দিই। সুব্রতর ঘুম ভেঙেছিল সত্যিই, তবে উঠে বসবার শক্তি তখনও তার হয়নি, তাই শুয়েছিল। রঘুবীর প্রসাদ ঘরে ঢুকতে কোনো মতে উঠে বসল। তার অপরিসীম কৃশতা ও পাণ্ডুরতা দেখেই রঘুবীর কুঞ্জবাবুর সন্দেহের কারণ বুঝতে পারলেন। হয়তো তারই সন্দেহ সত্য। অন্য রোগের ছিদ্রপথে চরম রোগী কখন প্রবেশ করেছে এই শিক্ষাব্রতের বুকে? সামান্য দু একটা কথা কয়েই রঘুবীর উঠে পড়লেন। যাবার সময় আর একবার নিজের বাড়ি যাবার আমন্ত্রণ জানিয়ে তিনি দ্রুত শালবনের মধ্যকার রাস্তাটা ধরে এক সময়ে ইন্দ্রাণীর দৃষ্টির অলক্ষ্যে চলে গেলেন। এর দিন তিনেক পরেই একটি অত্যন্ত স্থূলকায়া বাঙালি মহিলা এলেন ইন্দ্রাণীর সঙ্গে দেখা করতে। পরিচয় জানালেন তিনি এখানকার একটি বাঙালি মেয়ে স্কুলের হেডমিস্ট্রেস কুমুদিনী মিত্র। স্কুলটিতে ক্লাস 8 পর্যন্ত পড়ানোর ব্যবস্থা আছে, কিন্তু না হয় সে স্কুলে পর্যাপ্ত মেয়ে, আর না পাওয়া যায় স্থানীয় বাঙালি ভদ্রলোকের কোনো সহানুভূতি। হনুমান দাস কেদারনাথ স্টেটের একটা মোটা মাসিক সাহায্য পাওয়া যায় বলেই কোনো মতো এখনও টিকে আছে, নইলে কবে উঠে যেত। অবশ্য লোকাভাবও খুবই, উপযুক্ত শিক্ষয়িত্রী পাওয়া যায় না। সামান্য বেতনে বাইরে থেকেও কেউ এসে থাকতে চায় না। স্কুল চালাবার রীতিপদ্ধতি জানেন এমন কাউকে কিছুদিনের মতো পেলেও কুমুদিনী নতুন করে সব ব্যবস্থা করতে পারতেন। কুমুদিনী নিজে আয় পাশ করেছেন বটে, কিন্তু স্কুলের অভিজ্ঞতা কিছুই নেই। সব কথা শেষ করে কুমুদিনী আসল কথাটা পারলেন। শুনেছি আপনি মাস্টারি করেছেন কিছুদিন কলকাতায়, আর থাকবেনও এখানে 3-4 মাস। এই সময়টা আমাদের একটু সাহায্য করুন না। 11টা থেকে 4টে পর্যন্ত তো। আমরা আপনাকে 3 মাসের জন্য 100 টাকা করে মাইনে দিতে পারবো। ইন্দ্রাণী মুহূর্ত খানিক চুপ করে থেকে বলল, রঘুবীর বাবুর সঙ্গে আপনাদের স্কুলের কোনো সম্পর্ক আছে নাকি? আছে বই কি, তিনি তো আমাদের সেক্রেটারি। আমার সব কথা তার মুখে শুনতেন বুঝি? হ্যাঁ, নইলে কোথা থেকে জানবো বলুন? ইন্দ্রাণী মাথা নত করে দৃঢ় কণ্ঠে বলল, দেখুন, কাজ আমি করতে পারি, কিন্তু মাইনে আমি 50 টাকার বেশি নিতে পারবো না। কেন? বিস্মিত হয়ে কুমুদিনী প্রশ্ন করলেন। 50 টাকা পর্যন্ত আমার প্রাপ্য, 100 টাকাটা দান। কুমুদিনী কিছুক্ষণ হতবাক হয়ে চেয়ে রইলেন ওর দিকে, তারপর বললেন, বেশ তাই হোক। কাল থেকে যাবেন তো? ঝি পাঠাবো না রঘুবীর বাবুর গাড়িটা পাঠাতে বলবো? কত দূর? এই তো মিনিট 5 পথ। তাহলে ঝি পাঠাবেন। কুমুদিনী বিদায় নিলেন। পরের দিন থেকে ইন্দ্রাণী স্কুলের কাজে লেগে গেল। গিয়ে দেখল কাজ সত্যিই অনেক করবার আছে। স্কুল সেটাকে না বলে স্কুলের পরিহাস বলাই উচিত, এমনই বিশৃঙ্খল অবস্থা সেখানকার। ইন্দ্রাণী বেশি দিন মাস্টারি করেননি। হেডমিস্ট্রেস তো ছিলই না, কিন্তু তবু কী করা উচিত সে সম্বন্ধে তার সহজ বুদ্ধি দিয়েই একটা ধারণা করে নিতে পেরেছিল। ফলে 3-4 দিন যেতে না যেতেই মোটামুটি ব্যবস্থাটা করে ফেলল সে। ইতিমধ্যে রঘুবীর বাবুর সঙ্গে তার দেখা হয়নি। রঘুবীর বাবু স্কুলেও আসেননি। তিনি ইন্দ্রাণীর প্রতি যে অনুগ্রহ করেছিলেন সেটা ইন্দ্রাণীর মনের কাছে অজানা ছিল না, কিন্তু সে অনুগ্রহের সঙ্গে তিনি নিজেকে ঘনিষ্ঠ করে তুলবেন হয়তো, এই আশঙ্কা করে ইন্দ্রাণী আগে থাকতেই একটু বিরক্ত হয়েছিল। কিন্তু এই 4 দিনের মধ্যেও তার কোনো আভাস পর্যন্ত না পেয়ে তার সে বিরক্তি সত্যকার কৃতজ্ঞতায় পরিণত হলো। সঙ্গে সঙ্গে তার মনে পড়ল ওর বাড়িতে যাবার প্রতিশ্রুতি দিয়ে রেখেছে সে, সেটা এবার পূর্ণ করা দরকার। সে আর দেরি না করে শনিবার তিনি ছুটির পর স্কুলের ঝিকে সঙ্গে করে
রঘুবীর বাবুর বাড়িতে উপস্থিত হল। রঘুবীর তার স্ত্রীকে ইন্দ্রাণীর কথা বলেই রেখেছিলেন, তাই নর্মদা বিস্মিত হলেও ওর পরিচয়টা অনুমান করে নিলেন খুব শীঘ্রই এবং ভাঙা বাংলাতে অভ্যর্থনা জানিয়ে একেবারে ওপরে নিয়ে গিয়ে বসালেন। নর্মদার বয়স হয়েছে, ইন্দ্রাণীর মনে হলো 35-36-এর কম নয়। চেহারাও সাধারণ বিহারি মেয়েদের মতোই, সুন্দরও নয়, কুষ্টিও বলা চলে না। এককালে তন্নি ছিলেন হয়তো, এখন একটি স্থূলতার দিকে মোড় ফিরেছেন। আলাপ জমে উঠল দ্রুত। নর্মদা একসময় বললেন, আপনি কলকাতার মেয়ে, লেখা পড়েও ঢের শিখেছেন, গান গাইতে পারেন নিশ্চয়ই, একটা গান শোনান না। ইন্দ্রাণী লজ্জিত মুখে বলল, কিন্তু সে যে সব বাংলা গান। তা হোক না বাংলা গান, কথা বুঝছি আর গান বুঝবো না। অগত্যা ইন্দ্রাণীকে গাইতে হলো। রবীন্দ্রনাথের 2-3খানা গান গেয়ে সে যখন থামল, তখন নর্মদা মুগ্ধ দৃষ্টিতে চেয়ে বললেন, বড়ি মিঠা আছে আপনার গলা, আমার মেয়েদের আপনি 2-1খানা গান শিখাইতেন তো ভালো হতো। ছেলে মেয়েদেরও তিনি ডাকলেন। বড় ছেলেটির বয়স বছর 16, এখানকার স্কুলে পড়ে। তারও ওপরে একটি মেয়ে আছে, সে এখন শ্বশুর বাড়িতে থাকে। আরও গুটি 4-5 ছেলে মেয়ে ওর, সবগুলি বেশ শান্ত আর ভদ্র। নর্মদা ওদের পরিচয় দিয়ে বললেন, আপনি যদি সত্যি ওদের 2-1খানা গান শিখাইয়া দেন তো বড় ভালো হয়। এখানে কই জানে না, অথচ আমার বড্ড শোনবার শখ আছে। ইন্দ্রাণী তৎক্ষণাৎ প্রতিশ্রুতি দিলেন। তারপর প্রচুর জলযোগ করে চা খেয়ে একসময় তার হঠাৎ খেয়াল হলো যে 4টে বাজে, এইবার তার বাড়ি ফেরা উচিত। দাদার ঘুম ভাঙার সময় হয়েছে। সে উঠে দাঁড়িয়ে বলল, এবার আমি বাড়ি যাব দিদি, সে ঝিটা আছে কি? নর্মদা জবাব দিল, ঝিকে আমি পাঠিয়ে দিয়েছি, ওর অফিস যাবার সময় হয়েছে, উনিই গাড়ি করে পৌঁছায় দেবেন। চমকে উঠে ইন্দ্রাণী প্রশ্ন করল, রঘুবীর বাবু কি বাড়িতে আছেন নাকি? কই, তাকে তো দেখলুম না। নর্মদা হেসে জবাব দিল, তিনি বিশ্রাম করছেন উপরে, অন্যদিন এর আগে বেরিয়ে যান, আজ আপনার জন্যই অপেক্ষা করছিলেন, পৌঁছে দেবেন বলে। ইন্দ্রাণী অপ্রস্তুত হয়ে বলল, এ কিন্তু ভারী অন্যায়, মিছিমিছি তার দেরি হয়ে গেল। তাছাড়া আমি গান টান গাইলুম, কি মনে করলেন তিনি? রঘুবীর প্রসাদ বোধহয় কাছেই কোথাও ছিলেন। তিনি ঘরে ঢুকে নমস্কার করে বললেন, আমার গান শোনা কি নিষিদ্ধ মিস বোস? না, তা নয়, তবে। ইন্দ্রাণী ভালো করে জবাব দিতে পারল না। রঘুবীর শহরটা একটু দেখাবার জন্য গাড়িটা ঘুরিয়ে নিয়ে চললেন। দূরে পাহাড়ের নীল রেখার মধ্যে সূর্যদেব ঈষৎ রক্তাভ দেহে ঢলে পড়েছেন। দুধারে শালবন আর ধানের ক্ষেতে তার লাল আলো এসে পড়ে কেমন যেন স্বপ্নের সৃষ্টি করেছিল। সেদিকে চেয়ে থাকতে থাকতে এক সময়ে রঘুবীর একটা ছোট দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আপনি যদি কিছু মনে না করেন তাহলে স্ত্রীর অনুরোধটা আমি একটু বাড়িয়ে দিতে চাই। অর্থাৎ? অর্থাৎ আমার ছেলে মেয়েদের আপনি যদি এই কমাস একটু বাংলা পড়াতে আর গান শেখাতে পারতেন তো আমার সত্যিই বড় উপকার হতো। ইন্দ্রাণী ওর মুখের দিকে চেয়ে বলল, শেখাতে পারি যদি পারিশ্রমিক না নিতে হয়। রঘুবীর খানিকটা চুপ করে থেকে বললেন, কিন্তু এটাকে আপনি সাধারণ টিউশনি বলে মনে করতে পারছেন না কেন? সবটাই আপনি উপকার করবার চেষ্টা বলে মনে করছেন, এ তো মুশকিল। ইন্দ্রাণী বলল, কিন্তু এটা কি তাই নয়? অন্তত অনেকটা। আপনি তো শুনেছি মিথ্যে বলেন না কখনোই। রঘুবীর হেসে বললেন, মিথ্যা বলি বই কি, তবে প্রয়োজন না হলে বলি না, কিন্তু আমার সত্যই উপকার হতো। ইন্দ্রাণী বলল, বেশ তো, কিন্তু আপনি বা পারিশ্রমিক দেওয়ার জন্য ব্যস্ত হচ্ছেন কেন? আপনার একটু উপকার করবার সুযোগই দিন না। আপনার সম্বন্ধে আমি কিছুই জানতুম না, তাই একদিন কোমর বেঁধে ঝগড়া করতে গিয়েছিলাম, আজ তার প্রায়শ্চিত্ত করতে দিন। রঘুবীর একটু হেসে বললেন, আমার সম্বন্ধে এরই মধ্যে কি এত জানলেন?
জানলুম যে আপনি এই বয়সেই স্বদেশী আন্দোলনে বারচারেক জেল খেটেছেন। এখানকার কংগ্রেসি ব্যাপার সমস্তই আপনার আনুকূল্যে চলে। অন্তত 20টি নিঃস্ব পরিবার আপনার দানে জীবন ধারণ করে। প্রতিদিন আপনার গোলা থেকে 2 মণ করে চাল ভিক্ষে দেওয়া হয়। আর কত শুনবেন নিজের প্রশংসা? আরক্ত মুখে রঘুবীর বললেন, আর শুনতে চাইনি। এ নিশ্চয়ই মিসেস মিত্রের কাজ। হেসে ফেলে ইন্দ্রাণী বলল, কুমুদিনীদির নিন্দা করাই স্বভাব বটে। গাড়ি ততক্ষণে শহরের বাইরে দিয়ে ঘুরে আবার শহরে প্রবেশ করেছে। দূরে লাইব্রেরি হলের সামনের মাঠে কি উপলক্ষে জনসমাগম হয়েছে সেদিক দেখে ইন্দ্রাণী প্রশ্ন করল, ওখানে কি সভা হবে নাকি কিছু রঘুবীরবাবু? হ্যাঁ, আমিই সভাপতি। এখনো সময় হয়নি বুঝি? হাত ঘড়িটা দেখে রঘুবীর জবাব দিলেন, সময় হয়ে গেছে বই কি, একটু দেরি হলো। ব্যস্ত হয়ে উঠে ইন্দ্রাণী বলল, তবে তো বড় অন্যায় হয়ে গেল। আপনি না হয় সভায় যান, আমি এটুকু একাই যেতে পারবো। আমিও যেতুম, তবে দাদা। রঘুবীরবাবু বললেন, আপনার জন্যও ঠিক দেরি হয়নি মিস বোস। আসল কথা, আজ একটা বড় ক্লান্তি অনুভব করছি। আপনি ব্যস্ত হবেন না, সারা জীবনই তো ঠিক সময় হাজিরে দিলুম, একদিন না হয় একটু দেরি হলো। তার কণ্ঠে অপরিসীম শ্রান্তি লক্ষ্য করে ইন্দ্রাণী উদ্বিগ্ন হয়ে রঘুবীর বাবুর মুখের দিকে চাইল, কিন্তু সে মুখ দেখে কিছুই বোঝা গেল না, কারণ তিনি তখন গাড়ির কোণে মাথা রেখে চোখ বুজেছেন। অবশ্য এটুকুই যথেষ্ট। রঘুবীর বাবুর ইতিহাসে অবসন্নতা নেই কোথাও, তা সে বহুবার শুনেছে কুমুদিনীর মুখে। সে একটু চুপ করে থেকে প্রশ্ন করল, আজ কি সভাতে যেতেই হবে? আমি তাদের কথা দিয়েছি, সুতরাং এটা বাধ্যবাধকতা আছে বই কি। তখন গাড়িটা ইন্দ্রাণীর বাংলোর সামনে এসে পৌঁছেছে। ইন্দ্রাণী বলল, তাহলে একটুখানি দাঁড়ান, আমি 2 মিনিটের মধ্যেই 1 কাপ চা তৈরি করে দিচ্ছি। এই অবস্থায় সভার কচকচিতে যেতে আমি কিছুতেই দেব না। রঘুবীরবাবু চোখ মেলে চাইলেন। খুব ম্লান একটুখানি হেসে বললেন, এ কিছু নয় মিস বোস, এখনই ঠিক হয়ে যাবে। তাছাড়া চা আমি খাই না। ইন্দ্রাণী দৃঢ় কণ্ঠে বলল, না, তা হয় না। আপনি বসুন, আমি লেবু দিয়ে 1 গ্লাস শরবতি করে দিচ্ছি। যখন এতই দেরি হলো, তখন আর 2 মিনিটে কিচ্ছু ক্ষতি হবে না। ইন্দ্রাণী উত্তরের অপেক্ষা না করেই ছুটে চলে গেল। রঘুবীর বাবুও একটা দীর্ঘশ্বাস ফেলে আবার গাড়ির কোণে মাথা রেখে চোখ বুজলেন। তিনি বাইরে কোথাও কখনো খান না কিছু, কোনো দিনই না। তবু আজ ইন্দ্রাণীকে ক্ষুণ্ণ করতে তিনি পারলেন না। একটু পরে ইন্দ্রাণী যখন শরবত নিয়ে ফিরে এলো, তখন তিনি নিঃশব্দে ওর হাত থেকে শরবতের গ্লাসটি নিয়ে নিঃশ্বাসে পান করে গ্লাসটি ফিরিয়ে দিলেন। তিনিও কোনো কথা কইলেন না, ইন্দ্রাণীও না। শুধু গাড়ি ছেড়ে দেবার পর তার মনে হলো যে ইন্দ্রাণীর নমস্কার তিনি ফিরিয়ে দিতে ভুলে গেলেন। রঘুবীর চলে গেলেন বটে, কিন্তু ইন্দ্রাণী কিছুতেই স্থির হয়ে বসতে পারল না। সুব্রত অনেক আগে ঘুম থেকে উঠেছে, তার যা দরকার মাসিমাই দিয়েছেন সব, সুতরাং কাজ কিছুই ছিল না। সুব্রতর সঙ্গে 2-1টা কথা কইবার ব্যর্থ চেষ্টা করে ও একখানা বই নিয়ে বসল, কিন্তু বইতেও মন দিতে পারল না। সমস্ত কাজের মধ্যেই বারবার রঘুবীর বাবুর সেই ক্লিষ্ট কণ্ঠস্বর কানে বেজে ওকে উন্মনা করে তুলতে লাগল। শেষ পর্যন্ত সে কতকটা নিজের উপরই বিরক্ত হয়ে উঠে পড়ল এবং এক মোটা গোছের সিল্কের চাদর গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ল রাস্তায়। সুব্রত একটু বিস্মিত হয়ে প্রশ্ন করল, কোথায় যাচ্ছিস রে ইন্দু? বোধহয় 1 মুহূর্ত ইতস্তত করে সে জবাব দিল, এমনি একটু বেরুচ্ছি, এখানে একটা মিটিং আছে, মনে করছি একটু ঘুরে আসব। স্নেহার্দ্র কণ্ঠে সুব্রত বলল, যা যা, একটু ঘুরে আয়। সত্যি একা একা বন্ধ হয়ে থাকা। কাছারির পেছনের বিরাট আমবাগানটা পেরিয়ে ইন্দ্রাণী যখন সভাস্থলে পৌঁছল, তখন সভার অন্য বক্তাদের কাজ শেষ হয়ে গেছে। স্বয়ং সভাপতি বক্তৃতা করছেন।
এ যেন রঘুবীর বাবুর সম্পূর্ণ ভিন্ন চেহারা। তার কণ্ঠ এখনো তেমনি শান্ত ও সংযত বটে, মুখের প্রশান্তি কোথাও খর্ব হয়নি, কিন্তু যে কথাগুলি তার গম্ভীর কণ্ঠ ভেদ করে বার হয়ে আসছিল তা যেন এক একটি অঙ্গার খণ্ড। তেমনিই তার জ্বালা, তেমনিই তার তেজ। বিষয় ছিল মিউনিসিপ্যালিটির কি একটা ব্যাপারে কর্তৃপক্ষের হস্তক্ষেপ। সব কথা ইন্দ্রাণী বুঝতেও পারল না, তার মনেও রইল না অর্ধেক। কিন্তু সে স্থান কাল পাত্র ভুলে গিয়ে মুগ্ধ নেত্রে চেয়ে রইল এই মধ্যবয়সী বিহারী ভদ্রলোকটির দিকে। বিশ্ববিদ্যালয়ের কোনো ডিগ্রি একে সম্মানিত করেনি, শিক্ষার সুযোগ পাওয়া তার সম্ভব নয়, কিন্তু শুধু প্রখর সহজ বুদ্ধি ও আত্মসম্ভ্রম জ্ঞান তাকে যে মহিমা ও কর্মক্ষমতা দিয়েছে তার কাছে ইন্দ্রাণীর মাথা নত না হয়ে পারল না। ইন্দ্রাণী বসেছিল সভার পেছনেই। তখন সন্ধ্যাও ঘনিয়ে এসেছে। সভাস্থলে সামান্য আলোকে তাকে সেই ভিড়ের মধ্যে দেখতে পাবার কথা নয়, কিন্তু বোধ করি তার প্রস্ফুটিত সূর্যমুখীর মতো ঊর্ধ্বোৎক্ষিপ্ত মুখ এবং নিষ্পলক চাহনি একসময় সভাপতির দৃষ্টি আকর্ষণ করল। কয়েক মুহূর্তের জন্য যেন রঘুবীর বাবুর বক্তব্য গোলমাল হয়ে গেল। তারপরে তিনি দৃঢ় কণ্ঠে পুনরায় তার পূর্বকথার জের টেনে নিলেন। বক্তব্য অবসর বেশি ছিল না, মিনিট পাঁচেকের মধ্যেই শেষ হয়ে গেল। সভাও ভাঙল সঙ্গে সঙ্গেই, কিন্তু সে তথ্যটা বুঝতে ইন্দ্রাণীর আরও মিনিট খানেক সময় লাগল। তার পাশ থেকে অন্য মেয়েরা উঠে সভাস্থল ত্যাগ করছে দেখে তার চৈতন্য হল। সে লজ্জিত হয়ে তাড়াতাড়ি উঠে পড়ল, কিন্তু বাইরে এসে আবার একটু গোল পাতল। এখানকার পথঘাট এখনও তার আয়ত্ত হয়নি, তাছাড়া অন্ধকারে ঠিক বোঝাও যায় না কোন পথ ধরবে ভাবছে সে। এমন সময় ওর পাশে এসে দাঁড়ালেন স্বয়ং রঘুবীর প্রসাদ। ঈষৎ চমকে দিয়ে বললেন, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। ইন্দ্রাণীর সমস্ত দেহ অকস্মাৎ যেন কী কারণে রোমাঞ্চিত হয়ে উঠল। সে জবাব না দিয়ে নিঃশব্দে ওর সঙ্গ নিল। রঘুবীর বাবুই একটু পরে বললেন, সভায় যোগ দেবার আপনার ইচ্ছে হয়েছিল জানলে আমি তখনই অপেক্ষা করতুম। ইন্দ্রাণী এবার যেন একটু জড়িত কণ্ঠে উত্তর দিল, না ঠিক তা নয়, তখন বুঝতেও পারিনি। দাদার যা দরকার আগে সারা হয়ে গিয়েছিল, আর বিশেষ কোনো কাজও ছিল না হাতে, তাই। আপনার গাড়ি কোথায় গেল? হেঁটে ফিরতে কষ্ট হবে না? না, এইটুকু তো, বেড়াতে বেড়াতে চলে যাব। আপনার সঙ্গে দেখা করব বলেই ফেরত পাঠিয়ে দিয়েছি। তারপর একটু থেমে বললেন, আপনি যে নিজে ইচ্ছে করে আজ আমাদের সভায় যোগ দিয়েছেন, আমার বক্তৃতা আপনাকে শোনাতে পেরেছি, এই কথাটি চিরদিন আমার মনে থাকবে। ইন্দ্রাণী জবাব দিতে পারল না। তার কেমন যেন মনে হতে লাগলো যে কথা কইতে গেলেই ওর গলা কেঁপে যাবে। আর একটুখানি চলবার পরে ওদের বাংলো পৌঁছে গেল। একেবারে দোরের কাছে এসে রঘুবীর বাবু বললেন, তাহলে আমি যেতে পারি মিস বোস? কি ছিল সে কণ্ঠস্বরে কে জানে। ইন্দ্রাণী যেন নিমেষে সব গোলমাল হয়ে গেল। সে কিছু ভাবল না, ভাববার অবসরও ছিল না। শুধু অন্ধ আবেগের প্রেরণায় সেই অন্ধকারেই তার ডান হাতখানা এগিয়ে দিল রঘুবীরের দিকে। রঘুবীরও দু হাতে ওর হাতখানা চেপে ধরে কম্পিত কণ্ঠে শুধু বললেন, এ আমার অভাবনীয় সৌভাগ্য ইন্দ্রাণী, এ আমার কল্পনার অতীত। মুহূর্তের আবেগ মুহূর্তেই কেটে যায়। ইন্দ্রাণীও সেই একটি মুহূর্ত পরেই প্রকৃতিস্থ হল। বিষম লজ্জায় ওর মুঠোর মধ্যে থেকে হাতখানা ছাড়িয়ে নিয়ে একরকম ছুটে এসে বাড়ির মধ্যে ঢুকে গেল। একটা নমস্কার করার কথাও মনে রইল না। এরপর রঘুবীর বাবুর বাড়ি যাওয়া ওর উচিত হবে কি না ভাবতেই দুদিন কেটে গেল। কিন্তু নর্মদাকে ও একরকম কথাই দিয়েছে স্মরণ করে তৃতীয় দিনে স্কুলের ফেরত রঘুবীরের বাড়িতে গিয়ে উপস্থিত হল। নর্মদা ওকে দেখে আদর অভ্যর্থনায় উচ্ছ্বসিত হয়ে উঠলেন। রঘুবীরবাবু আছেন কিনা জানা গেল না, জানবার প্রয়োজনে নেই। তবে তার সঙ্গে ইন্দ্রাণী দেখা হলো না, সেদিনও না, তার পরের দিনও না।
পরপর 7 দিন ইন্দ্রাণী গেল ওদের বাড়িতে ছেলে মেয়েদের পড়াতে এবং গান শেখাতে, কিন্তু গৃহকর্তা একদিনও কোনো ছলেই ওদের সামনে এলেন না। পাছে তার সঙ্গে দেখা হয়ে যায় আর লজ্জায় সে সহজভাবে কথা বলতে না পারে, এ ভয়ই ছিল ইন্দ্রাণীর। কিন্তু সে ভয় যখন অমূলক প্রমাণিত হলো, তখন সে যেন একটু ক্ষুণ্ণই হলো, এবং সে ক্ষোভ যেদিন নিজের কাছে ধরা পড়ল, সেদিন সে নিজের ওপরই বিরক্ত হয়ে উঠে স্থির করল যে সে নর্মদাদের বাড়ি আর যাবে না। সেই ভেবেই সেদিন সে স্কুলের ফেরত সোজা বাড়ি ফিরে এলো। সুব্রত একটু বিস্মিত হয়ে প্রশ্ন করল, পড়াতে গেলি নে? শরীরটা ভালো লাগছে না দাদা। বিষম উদ্বিগ্ন হয়ে সুব্রত প্রশ্ন করল, সে কি রে, কি হয়েছে? জ্বর-টর হয়নি তো? না না, এমনি মাথাটা একটু ধরেছে। সে সুব্রতকে এড়িয়ে নিজের ঘরে চলে গেল। ভালো লাগছে না ওর কিছুই, কিছুতেই মন নেই যেন। একটা তিক্ততা জমা হয়েছে অকারণেই মনের ভেতরে। তার কারণ অনুসন্ধান করতে ও ভয় পায়। একটা অবিশ্বাস্য অভিজ্ঞতা, একটা অপমানকর বেদনা ওকে ভুলতে হবে, এটা ঠিকই, কিন্তু তার কোনো পথই চোখে পড়ছে না যে। সে একখানা বই কোলের ওপর ফেলে শূন্য দৃষ্টিতে সামনের শালবনের দিকে তাকিয়েছিল। সহসা একসময় পথের উপরের শুকনো অর্জুন পাতাগুলো মচমচ করে উঠতে ও চমকে চেয়ে দেখল স্বয়ং রঘুবীরবাবু আসছেন তাদেরই বাড়ির দিকে। সে চকিতে ত্রস্ত হয়ে উঠল। নিজের অজ্ঞাতসারেই একবার নিজের বেশভূষায় চোখ বুলিয়ে খোঁপাটা ঠিক করে নিল, কিন্তু তখনই অভ্যর্থনা করতে এগিয়ে গেল না। বাইরে চেয়ার নিয়ে বসেছিল সুব্রত। সুব্রতই রঘুবীর বাবুকে অভ্যর্থনা করে বসালো। ইন্দ্রাণী উৎকণ্ঠ হয়ে বসে রইল অন্ধকারেই। অন্যান্য কুশল প্রশ্নের পর রঘুবীরবাবু বললেন, মিস বোস আজ আমাদের বাড়ি যাননি। তার অসুখ বিসুখ কিছু করল কি না তাই খোঁজ করতে এসেছি। আমি জানতুমও না, আমার স্ত্রী চিঠি লিখে পাঠিয়েছেন অফিসে, জোর হুকুম, এখনই ওর খবর নিতে হবে। একটু হেসে রঘুবীরবাবু মুঠো খুলে একখানা কাগজ দেখালেন। সুব্রত বলল, হ্যাঁ, ওর মাথাটা ধরেছিল নাকি, সেজন্যই যেতে পারিনি। ইন্দু, ও ইন্দু, রঘুবীরবাবু এসেছেন। ইন্দ্রাণী কিছুক্ষণ ধরে তার পরিহিত শাড়িখানা আরও একটু ভদ্রভাবে নামানোর চেষ্টা করে একসময় বাইরে এসে দাঁড়ালো। তার কণ্ঠ কপলের রক্তিমা অন্ধকারে চোখে পড়ল না কারোর, কিন্তু সেই শীতার্ত হেমন্ত সন্ধ্যাতেও তার ললাট যে শ্বেতসিক্ত হয়ে উঠেছিল তা একটু চেষ্টা করলেই দেখা যেত। ঈষৎ উদ্বিগ্ন কণ্ঠে রঘুবীরবাবু প্রশ্ন করলেন, এখন কেমন আছেন? মাথাটা ছেড়েছে? সন্ধ্যাবেলা একটু মাঠের দিকে বেড়ালে বোধহয় ভালো হতো, অতিরিক্ত পরিশ্রমে বোধহয়। বহু চেষ্টায় যে স্বর বার হলো তা যেমন শুষ্ক তেমনি তীক্ষ্ণ। ইন্দ্রাণী উত্তর দিল, না, এখন ভালোই আছি। ওরা দুজনেই সেই কণ্ঠস্বরে চমকে উঠলেন। সুব্রত বলল, কিন্তু রঘুবীরবাবু কথাটা ভালোই বলেছেন, ঠান্ডা বাতাসে একটু পায়চারি করা উচিত। নিজের কণ্ঠস্বরের অকারণ তীক্ষ্ণতায় ইন্দ্রাণী নিজেই লজ্জা পেয়েছিল। সে একটু হাসবার চেষ্টা করে বলল, কোথায় আর পায়চারি করব, তার চেয়ে নর্মদাদির ওখানে একটু বেরিয়ে আসি। আপনি যান, আমি নিজে গিয়ে তার চিন্তা দূর করব। ওর মনে রইল না যে কথাটা ও শুনেছিল আড়াল থেকে, সুতরাং সে কথার উল্লেখ না করাই উচিত। কিন্তু রঘুবীরবাবু সহজভাবেই কথাটা নিলেন, জবাব দিলেন, আমাকেও বাড়ি ফিরতে হবে, যদি আপত্তি না থাকে না হয় আমার সঙ্গে চলুন। এক মুহূর্তেরও অল্প সময় ইতস্তত করে ইন্দ্রাণী বলল, চলুন। সে চাদরটা জড়িয়ে পথে যখন নেমে এলো তখন অন্ধকার ঘনিয়ে এসেছে। শুকনো ঠান্ডা হাওয়া আসছে উত্তর দিক থেকে, তার ফলে শাল ও আমবনের মধ্যে জেগেছে মর্মর। সে শব্দ যেন ভীত করে তুলল ইন্দ্রাণীকে। সে চলতে চলতে একবার একটা অস্ফুট শব্দ করে শিউরে উঠল।
অন্ধকারেও তার সে শিহরণ লক্ষ্য করে রঘুবীরবাবু বললেন, ভয় পেলেন নাকি? ভয় কি? ওটা শুকনো পাতার আওয়াজ। লজ্জিতা ইন্দ্রাণী কণ্ঠস্বরে অদ্ভুত একটা জোর দিয়ে বলল, বড্ড শুকনো পাতা চারিদিকে আপনাদের এখানে। বাগানগুলো রোজ ঝাড় দেয় না কেন? দু চোখে দেখতে পারি না আমি পাতা ঝরার সময়টা। অন্যমনস্কভাবে রঘুবীর জবাব দিলেন, হেমন্তকালটাই খারাপ ইন্দ্রাণী, মানুষের বেলায়ও তাই। যৌবন চলে যায়, পাতা ঝরার সময় আসে তারও, অথচ বার্ধক্যের রিক্ততাকে সে মেনে নিতে চায় না। তিনটি অক্ষরের একটি শব্দ, মনের অবচেতন গহ্বর থেকে বেরিয়ে আসা। ইন্দ্রাণী সারা মনটাকে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়ে গেল। অকস্মাৎ তার দুটি চোখ ভরে উঠল জলে। সে আর কথা কইল না। নিঃশব্দে সেই সুতীব্র বেদনার মাধুর্যকে রক্তাক্ত হৃদয় দিয়ে অনুভব করতে করতে এগিয়ে চলল। রঘুবীর বাবুও তেমনি অন্যমনস্কভাবে নীরবে পথ চলতে লাগলেন। সুব্রত সেরে উঠেছে। তার মন এবার এই অলস মন্থর অবসরে উঠেছে হাঁপিয়ে। কিন্তু ইন্দ্রাণীর কাছে বাড়ি ফেরার কথাটা পাড়তে তার সাহস হয় না, কারণ শরীর তার সুস্থ হলেও সবল হয়নি, সে কথা সে নিজেই জানে। আর ইন্দ্রাণী, তার দিন চলেছে কি এক উদ্দেশ্যহীন অনিশ্চয়তার মধ্য দিয়ে। তার সমস্ত চিন্তা যেন কেমনতর এলোমেলো হয়ে গেছে। বাড়ির কথা, তার অতীত জীবনের কথা, যেন মনে হয় কোন যুগের কথা। সেখানে ফিরতে হবে বটে, কিন্তু কবে তা সে জানে না। স্কুলে ওকে খাটতে হয় খুব বেশি। স্কুলের অনেকটা সুবন্দোবস্ত হয়ে গেছে, উন্নতিও হয়েছে ঢের। সেজন্য কুমুদিনী কৃতজ্ঞতার অন্ত নেই। সেক্রেটারি রঘুবীর বাবুও এর মধ্যে 2-3 দিন এসে সব দেখে শুনে ওকে উচ্ছ্বসিত স্তুতি জানিয়ে গেছেন, এবং খুব সম্ভব তারই প্ররোচনায় কমিটির এক বিশেষ সভায় ইন্দ্রাণীকে অনুরোধ করা হয়েছে বেশি মাইনে নেবার জন্য। স্কুলের পর নিয়মিতভাবেই নর্মদার বাড়ি যায়ও। ছেলেমেয়েগুলিকে কিছু বাংলা এবং কিছু গানও শিখিয়েছে সে। তাদের তার ভালোও লাগে খুব। নর্মদার তো কথাই নেই, নিজের বোনের মতোই তিনি ভালোবাসেন ওকে। কিন্তু এসবে ইন্দ্রাণীর মন ভরে না। কাজগুলো করে যায় যেন একটা স্বপ্নের মধ্য দিয়ে। মন তার সর্বদাই কি একটা অজ্ঞাত ক্ষুধায় হু হু করে। রঘুবীরবাবু সেদিনকার সেই দুর্বলতার পর খুবই সতর্ক হয়েছেন। দেখা তিনি প্রায় রোজই করেন, নিজের বাড়িতে সহস্র কাজের ফাঁকে। নির্জনে দেখা করার যে সমস্ত সুযোগ তিনি এড়িয়ে যান, তা ইন্দ্রাণী লক্ষ্য করে। সেজন্য সে কৃতজ্ঞ। রঘুবীরবাবু নিজের গাড়ি দিয়ে কাছাকাছি 50 মাইলের মধ্যে যা কিছু দ্রষ্টব্য ছিল সব দেখাবার ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু সুব্রতর কোনো নিমন্ত্রণেই তিনি ওদের সঙ্গে যেতে রাজি হননি। তার কাজের বিবরণটা সম্যক পাবার পর সুব্রতও সাহস করেনি বেশি পিড়াপিড়ি করতে। এমনি করে দিন কাটছিল। সহসা একদিন সুব্রত রঘুবীর বাবুর কাছে কথাটা পারল। এবার মনে করছি বাড়ি ফিরব রঘুবীর বাবু, ইন্দ্রাণীকে তো ছাড়তে হয়। যেন চমকে ঘুম ভাঙল রঘুবীর বাবুর। তিনি কেমন একটা বিপন্ন মুখ তুলে প্রশ্ন করলেন, সে কি এরই মধ্যে? আপনি তো এখনো সম্পূর্ণ সুস্থ হননি। সুস্থ নিশ্চয় হয়েছি, হয়তো কিছু মোটা হতে বাকি আছে। কিন্তু আসল কথা হচ্ছে দেশের জন্য মন টেনেছে এবার। তাছাড়া স্কুলের চাকরিটা হয়তো এখনো গেলে আবার ফিরে পাওয়া যেতে পারে। রঘুবীর বাবু একটু চুপ করে থেকে বললেন, অবশ্য দেশের জন্য যদি মন টেনে থাকে তাহলে কিছুই বলবার নেই। তবে স্কুল এদেশেও ছিল এবং মাস্টারের অভাব হতো না সুব্রতবাবু। সুব্রত ঈষৎ লজ্জিত হয়ে বলল, সে আমিও ভেবে দেখেছি। আপনি প্রথম থেকে যে অনুগ্রহ করেছেন এবং যত রকমের সাহায্য করেছেন, তাতে আপনার আশ্রমে আমার অন্নবস্ত্রের একটা ব্যবস্থা যে হতে পারে সে ধারণা আমারও হয়েছে। কিন্তু চিরকাল বাংলার বাইরে কাটানো সম্ভব হবে না আমার পক্ষে। রঘুবীর বাবু একটু চুপ করে থেকে যেন জোর করেই একটু হেসে বললেন,
কি আর বলবো বলুন? তবে অমন চমৎকার মাস্টারনিটিকে নিয়ে যেতে চাইছেন, এতেই আমাদের আপত্তি। বাস্তবিক এই 3 মাসে এই স্কুলটাকে কি করেছেন? আরও কিছুদিন থাকলে আমাদের উপকার হতো খুব। সুব্রত চুপ করে রইল। রঘুবীর বাবু যেন একটা উত্তরের আশা করে করে শেষ পর্যন্ত উঠে পড়লেন। সেদিন সন্ধ্যায় নর্মদার ওখানে ছিল ইন্দ্রাণীর নিমন্ত্রণ। এ ব্যাপার এর আগে 2-1 দিন হয়েছে। আহারের পর ঝি আর চাকর দিয়ে নর্মদা ওকে বাংলোয় পৌঁছে দিয়েছেন। কিন্তু আজকে আহার শেষ করে উঠে যাত্রার জন্য প্রস্তুত হয়ে দেখল যে স্বয়ং রঘুবীরবাবু অপেক্ষা করছেন ওকে পৌঁছে দেবার জন্য। সংবাদটা শুনে মুহূর্তের জন্য ইন্দ্রাণীর বুকের কম্পন যেন দ্রুততর হয়ে উঠল। তারপরই শুষ্ক কণ্ঠে বলল, আপনি আর কষ্ট করবেন কেন? ঝিয়ের অসুবিধা থাকে, আমি একাই যেতে পারবো। এই তো মোটে রাত 8টা। ঈষৎ হেসে রঘুবীরবাবু বললেন, না, ঝিয়ের অসুবিধার জন্য নয়, আমার একটু ওদিকে দরকার আছে, তাই। ইন্দ্রাণী আর কোনো কথা বলল না। রাস্তায় নেমে খানিকটা নিঃশব্দে পথ হাঁটবার পর রঘুবীরবাবু হঠাৎ বললেন, আপনার যদি কোনো আপত্তি না থাকে চলুন না কাছারির দিকটা ঘুরে যাই, 2-একটা কথাও আছে আপনার সঙ্গে। উত্তর দেবার মতো ইন্দ্রাণীর অবস্থা ছিল না। অকস্মাৎ যেন দেহের সমস্ত রক্ত ওর মুখে উঠে এক ঝলক আবির ছড়িয়ে দিল ওর সুন্দর গণ্ডে। তাও অন্ধকারে দেখা গেল না, শুধু নিঃশব্দে ও শালবনের পথটা ধরল। রঘুবীরবাবু কথাটা পারলেন, আপনার দাদা যে এবার বাড়ি ফিরতে চাইছেন, আপনার মত কি? ইন্দ্রাণীর বহুদিনের একটা তন্ত্রার ঘোর যেন চমক লেগে ভাঙল। তবু সে যতদূর সম্ভব নিষ্পৃহ কণ্ঠে উত্তর দিল, তার যদি শরীর সুস্থ হয়ে থাকে তো তিনি ফিরবেন। আমার মত আর কি দরকার বলুন? তার জন্যই তো আমার এখানে থাকা। কিন্তু শরীর কি তার সম্পূর্ণ সুস্থ হয়েছে? আর কয়েকদিন থাকা কি উচিত ছিল না? তা হয়তো ছিল, কিন্তু মন যদি তার এখানে না বসে তাহলে তো শরীরও ভালো থাকবে না। তাছাড়া কাজ করে যখন খেতে হবে তাকে, তখন আর বিদেশবাসের বিলাসে কি হবে বলুন? রঘুবীরবাবু একটু ইতস্তত করে বললেন, কিন্তু তার জীবিকার একটা ব্যবস্থা এখানেও তো হতে পারে। তা হয়তো তিনি চান না। কণ্ঠস্বর তেমনি নির্লিপ্ত, তেমনি উদাসীন। রঘুবীরবাবু প্রাণপণ চেষ্টায় সহজভাবে বললেন, আপনাকে হারালে আমাদের স্কুলের বড় ক্ষতি হবে, সেই কথাটাই ভাবছি। আরও উপযুক্ত লোক পাবেন বই কি? তাছাড়া আমার এখানে স্থায়িত্ব কম জেনেই তো আমাকে নিয়েছিলেন। তার গলার আওয়াজে অপমানকর সইত। সহসা উত্তাপ এলো রঘুবীর বাবুরই কণ্ঠে। তিনি যেন অকস্মাৎ ভেঙে পড়ে বললেন, কিন্তু কিছুতেই কি আর কিছুদিন আপনাকে ধরে রাখা যায় না? অন্তত অন্তত আর 2 মাস। তীক্ষ্ণ ছুরির মতো ইন্দ্রাণীর কথাগুলো যেন অন্ধকারকে চিরে দিয়ে গেল। তাতে কি লাভ হতো বলতে পারেন রঘুবীরবাবু? লাভ? ভগ্ন কণ্ঠে, আহত কণ্ঠে রঘুবীর বললেন, সব লাভের হিসাব কি মুখে দেওয়া যায় ইন্দ্রাণী? ইন্দ্রাণী? আবার সেই ছোট্ট একটু শব্দ। অকস্মাৎ যেন সোজা হয়ে দাঁড়িয়ে ইন্দ্রাণী বলল, এখানে থাকাটা কি আপনার জন্য চান না স্কুলের জন্য? রঘুবীরবাবু একটুখানি চুপ করে থেকে বললেন, আমার জন্য চাই এ কথা বলবার অধিকার আমার যে নেই ইন্দ্রাণী, বলতে পারলে খুশি হতুম। অন্ধকারে ইন্দ্রাণীর ওষ্ঠে একটা বিদ্রূপের হাসি খেলে গেল। সে বলল, কিন্তু তারপর আরও 2 মাস থাকলে আপনার কি সুবিধে হতো? এমনি কালে ভদ্রে দেখা হতো, এই তো। রঘুবীরবাবু চুপ করে থাকলেন। নিষ্ঠুর ইন্দ্রাণী ব্যঙ্গ করে বলল, বড় জোর সৌজন্য করে মধ্যে মধ্যে এমনি পৌঁছে দিয়ে যেতেন, কিংবা আমাদের দারিদ্র্য লাঘব করার জন্য নিঃশব্দে আড়াল থেকে কিছু সাহায্য করতেন। কিন্তু আপনার সেই পরোপকার ও স্নেহের বিলাস চরিতার্থ করে আমার কি লাভ হতো ভেবে দেখেছেন কি? আমার রক্তমাংসের দেহ রঘুবীরবাবু, আপনার মতো পাথর নয়।
রঘুবীরবাবু নতমুখে অভিযোগটা মাথা পেতে নিয়ে যেন চুপি চুপি জবাব দিলেন, আমারই অন্যায় ইন্দ্রাণী, আমারই অপরাধ। ইন্দ্রাণী পাগল হয়ে গেছে তখন। সে চাপা অথচ তীব্র গলায় বলল, দোহাই আপনার রঘুবীরবাবু, অন্তত একবার সৌজন্যটা থাক। সোজাসুজি বলুন আমাকে ভালোবাসেন কি না। রঘুবীরবাবু যেন কি একটা যন্ত্রণায় ছটফট করে উঠলেন। বললেন, সে কি এতদিন পরেও বলতে হবে ইন্দ্রাণী? ইন্দ্রাণী বলল, কিন্তু তারপর আর কিছু কি বলবার নেই আপনার? বলবার হয়তো অনেক কথাই আছে, কিন্তু করবার কিছু নেই। কোনো পথ আমার কোনো দিকে খোলা নেই। ইন্দ্রাণী বলল, কিন্তু কেন নেই জানতে পারি কি? আমাকে বিয়ে করুন, বহু বিবাহ তো লোকে করে। রঘুবীরবাবু বললেন, নিজের যা যন্ত্রণা তা নিজেরই থাক, অকারণে নর্মদার বুক ভেঙে দিতে পারবো না। সৌভাগ্য নর্মদার, বিদেশিনী বাঙালি মেয়ের বুক ভাঙে তো ভাঙুক, নর্মদা সুখে থাক, শান্তিতে থাক। শুধু তাও নয় ইন্দ্রাণী, আমি এদেশের সবচেয়ে উল্লেখযোগ্য লোক। এখানকার জননেতা আমি। কংগ্রেস বলতে, এদেশে যা কিছু জাতীয় অনুষ্ঠান বলতে, সবই আমি। আমার দিকে তাকিয়ে আছে এই শহরের লোক। আমি যদি কোনো অনাচার করি তাহলে প্রতিষ্ঠানগুলি পর্যন্ত লোকচক্ষে হেয় হয়ে যাবে। না, সে সম্ভব নয় ইন্দ্রাণী। আমার ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, ব্যক্তিগত কামনার জন্য আমি স্বদেশের ক্ষতি করতে পারবো না। যে সমস্ত যুবকেরা আমার দিকে তাকিয়ে তাদের ভবিষ্যৎ গঠন করছে, তাদের আদর্শকে ছোট করে দিতে পারবো না। এই নিষ্ঠুর অপমানে ইন্দ্রাণীর সমস্ত দেহ মন যেন অসাড় হয়ে গেল। জবাব দেবার, কথা কইবার, তিরস্কার করার কোনো ক্ষমতা কোথাও তার রইল না। রঘুবীরবাবুই আবার বলে চললেন, জানি আমার জীবনের বসন্তের দিক, আনন্দের দিক চিরকালের মতো শুষ্ক বিবর্ণ হয়ে গেল, কিন্তু আমার কর্তব্যই করতে হবে ইন্দ্রাণী। আমি সমস্ত প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি, কিন্তু আমার দেশ সেবার ব্রত প্রাণের চেয়েও বড়। তোমার সামান্য কণ্ঠস্বরের জন্য আমি বাতাসে কান পেতে থাকি। তোমার পায়ের শব্দ আমার রক্তকে চঞ্চল করে তোলে। এসবই সত্য কথা ইন্দ্রাণী, কিন্তু তবু আমার কিছুই করবার নেই। ভগ্নকণ্ঠে ইন্দ্রাণী বলল, আমার জন্য আর কিছুই করবার নেই তোমার? কোনো ত্যাগ করতে পারো না? প্রাণ দিতে পারি ইন্দ্রাণী, সেটাই সবচেয়ে সহজ। বহুক্ষণ, যেন বহু যুগ নিঃশব্দে অনড় হয়ে দাঁড়িয়ে থেকে স্খলিত কণ্ঠে ইন্দ্রাণী বলল, আচ্ছা, নমস্কার। তারপর সেই অন্ধকার শালবনের মধ্য দিয়ে সে নিজের বাংলোর পথ ধরল। রঘুবীরবাবু সেইখানেই দাঁড়িয়ে রইলেন নিশ্চল হয়ে। সঙ্গে যাবার সাহস তার হলো না। অনেকক্ষণ, বোধহয় মিনিট পাঁচেক পরে শুধু অস্ফুট কণ্ঠে বললেন, তুমি যাও ইন্দ্রাণী, কালই যাও, আর অপরাধ বাড়াবো না। পরের দিন সকালেই কুঞ্জবাবু এসে জানালেন, সুব্রতবাবুরা আজই চলে যেতে চান। ভাড়া ওরা এ মাসের পুরোই দিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু আমি নেইনি। বাইরের দিক থেকে শূন্য দৃষ্টি ফিরিয়ে অনেকক্ষণ মুখের দিকে তাকিয়ে থাকবার পর রঘুবীরবাবু বললেন, ও, আজই চলে যাচ্ছেন? তা বেশ তো। না, আপনি ঠিকই করেছেন। কেরানি ঈশ্বর দয়াল এলেন কি কতগুলো কাগজ সই করাতে। ক্লান্তভাবে তাকে বললেন, একটু পরে ঈশ্বরবাবু, একটু পরে। তারপর কুঞ্জবাবুর দিকে মুখ ফিরিয়ে বললেন, আমার গাড়িটা ব্যবস্থা করে দিন না, স্টেশনে পৌঁছে দিয়ে আসবে। সে কথাও আমি বলেছিলুম, কিন্তু তারা বাসের টিকিট কেটে ফেলেছেন, রাজি হলেন না। ও আচ্ছা। কুঞ্জবাবু চলে যাওয়ার পর রঘুবীরবাবু কিছুক্ষণ কাগজপত্রে মন দেবার বৃথা চেষ্টা করে উঠে পড়লেন। শীতের অলস রৌদ্র এসে পড়েছে ধূলি বিবর্ণ শালগাছের পাতায়। পথের বাতাস
অসংখ্য গরুর গাড়ির চাকা থেকে উৎক্ষিপ্ত ধুলোয় ভারী। পথে ঘুরতে ভালো লাগে না, তবু পথে পথেই তিনি ঘুরলেন বহুক্ষণ ধরে। উদ্ভ্রান্ত দৃষ্টি, চোখের কোণে কালি, মুখ শুকনো। এ রঘুবীর বাবুর সঙ্গে শহরের লোক পরিচিত নয়। তারা বিস্মিত হয়ে তাকাতে লাগল। অনেকক্ষণ পরে তাদের দৃষ্টিতে নিজের অবস্থা বুঝতে পেরে লজ্জিত হয়ে তিনি বাগানের পথ ধরে একসময় এসে হাজির হলেন ইন্দ্রাণীদের বাংলোতে। ওরা চলে গেছে। ঘরগুলো হা হা করছে খালি। কতগুলো কুঁচো কাগজপত্র এদিকে ওদিকে ছড়ানো, দু একটা ভাঙা ফুটো পরিত্যক্ত জিনিস। এক মুহূর্তের বেশি সেখানে দাঁড়াতে পারলেন না রঘুবীর বাবু। একরকম ছুটেই বেরিয়ে এলেন। তখন 11টা। ট্রেনের আর মাত্র 1 ঘন্টা দেরি আছে। গাড়ি অফিস ঘরের সামনেই তৈরি থাকে। তিনি অকস্মাৎ গাড়িতে উঠে বসে নিজেই চালাতে শুরু করলেন বিদ্যুৎ গতিতে। স্পিডোমিটারের কাঁটা 30, 35, 40, 50, শেষ পর্যন্ত 60-এ এসে পৌঁছল। দীর্ঘ পথ, তবে এই 1 ঘন্টার ভেতরে পৌঁছতেই হবে। সুব্রত বোনকে কোনো প্রশ্নই করেনি, কিন্তু তার মুখ দেখে বোধহয় অনুমান করতে পেরেছিলেন কিছুটা। তাই তার মুখের অপরিসীম বিবর্ণতা এবং আকস্মিক পলায়নের কোনো কারণই জানতে চায়নি। স্টেশনে এসে ইন্দ্রাণী শুষ্ক মুখে আরক্ত চক্ষু মেলে বসেছিল ফেলে আসা পথের দিকে চেয়ে। বোধহয় তার সমস্ত মন অপরিসীম ধিক্কার ও আত্মগ্লানির পরেও কোথায় বসে আশা করছিল যাত্রার আগে অতি পরিচিত শান্ত সৌম্য একখানি মুখ। কিন্তু মিনিটের পর মিনিটই শুধু কেটে গেল, না পেল তার দেখা। না পারল ইন্দ্রাণী নিজের মনের কাছে স্বীকার করতে যে সে তারই দেখা চায়। সিগন্যাল দিল। প্ল্যাটফর্মের সমস্ত লোক চঞ্চল হয়ে উঠেছে, তবু ইন্দ্রাণীর মুখে চোখে যেন কোনো প্রাণ লক্ষণ জাগল না। সুব্রত এসে পেছন থেকে সস্নেহ কণ্ঠে ডাকল, ইন্দু, এবার যে উঠতে হবে দিদি। ইন্দ্রাণী মুখ তুলে চাইল। উঠতে হবে? গাড়ি এসেছে এই যে। কিন্তু উঠে দাঁড়াবার সঙ্গে সঙ্গে ওর নজরে পড়ল দূর পথের বাঁকে ধুলোর ঘূর্ণাবর্ত সৃষ্টি করতে করতে ছুটে আসছে একটি পরিচিত গাড়ি। সুব্রতর দৃষ্টি অনুসরণ করে সেদিকে চেয়ে বলল, রঘুবীর বাবুর গাড়ি না? আমি তাই ভাবছিলুম, ভদ্রলোক যাবার আগে একবার দেখা করতে এলেন না। আমিও সময় পেলুম না। বোধহয় উনিও সকালে খুব ব্যস্ত ছিলেন না। ইন্দ্রাণী জবাব দিল না। গাড়িও তখন এসে গেছে। মেয়ে গাড়ি খালি দেখে সুব্রত তাড়াতাড়ি ওকে সেইখানেই তুলে দিল। তারপর মালপত্র নিয়ে নিজে ছুটল স্থানের সন্ধানে। রঘুবীর যখন এসে পৌঁছলেন তখন সুব্রতর কোনো চিহ্ন নেই কোথাও। ইন্দ্রাণী শুধু তার গাড়িতে বসে আছে ওধারের প্ল্যাটফর্মের দিকে চেয়ে। রঘুবীরবাবু কাছে এসে দাঁড়াতেই সে মুখ না ফিরিয়ে বলল, সময় মোটে ছিল না বলেই দাদা দেখা করে আসতে পারেননি। তাকে অকৃতজ্ঞ ভাববেন না। আর নর্মদা দিদিকে বলবেন তাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। তার দয়া, তার স্নেহ চিরদিন মনে থাকবে। রঘুবীরবাবু ধরা গলায় বললেন, ইন্দ্রাণী, অপরাধের আমার মার্জনা নেই জানি, কিন্তু তবু কিছু কি তোমাকে আমার দেওয়া সম্ভব নয়? কোনো উপকারে কি আমি আসতে পারি না? না, শুষ্ক কণ্ঠে জবাব দিল ইন্দ্রাণী। কিন্তু ব্যাকুল কণ্ঠে বললেন রঘুবীরবাবু, আমার দিন কী নিয়ে কাটবে ইন্দ্রাণী? অন্তত কিছু আমাকে দিয়ে যাও। কোনো স্মৃতিচিহ্ন কি ভিক্ষা দিতে পারো না? না। আরও কিছু হয়তো রঘুবীরবাবু বলতেন। সেই সময় গাড়ি ছাড়ার ঘণ্টা দিল। সমস্ত আবেগ প্রাণপণ শক্তিতে দমন করে তিনি স্থির হয়ে দাঁড়ালেন। কিন্তু শেষ মুহূর্তে একটা বিপর্যয় ঘটল। অকস্মাৎ ইন্দ্রাণী গাড়ি থেকে নেমে এসে গলায় আঁচল দিয়ে প্ল্যাটফর্মের উপরেই ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল ওকে। তারপর চুপি চুপি বলল, আমার প্রণামই দিয়ে গেলাম তোমাকে, আমার শেষ স্মৃতিচিহ্ন। তখন গাড়ি ছেড়ে দিয়েছে। কোনো মতে সে আবার গাড়িতে উঠে পড়ল।
গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প জননায়ক। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।